শিক্ষার্থী বন্ধুরা, আফরোজা আহমেদ, ইসমাইল হোসেন, পূর্ণিমা হক, মাহিমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল আলিম শিমুল, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুদীপ্ত সরকার তন্ময়, আদাব। আমরা 30 সেকেন্ড ওয়েট করি, তাই না? আনিকা তাবাসসুম অঙ্কনা, তিলোত্তমা পাল, নাসিম, সুদীপ্ত সরকার তন্ময়, তহমিদুল ইসলাম অমি, আশিকুর রহমান, মোহাম্মদ আল শাহরিয়ার ইসলাম, নীতি সরকার, আজরাইন খাতুন নূপুর, রেজন খানম, খালিদ মাহমুদ আকিব, ফাহিম রেজা, হোসেন সাদ জিসান, আল শাহরিয়ার, ফাহিম রেজা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাসিমুল ইসলাম, শামিউল সেজান, নসীন তাবাসসুম, শ্রাবণী, বিশিখা ইসলাম দিয়া, কঠিন নাম গো, আল শাহরিয়ার ইসলাম, ইশরাত জাহান কথা, সানজিদা ইসলাম, মামুন রশিদ, শাকিলা বৃষ্টি, তাইবা ইসলাম, সানজিদা ইসলাম, আনিকা তাওজনকোনা ভাইয়া। আজকে প্রথম তোমার নাম পুরো ঠিক পড়ছি। বিদিশা ইসলাম, হাবিবুর রহমান, ফয়সাল ইসলাম, মাইশা ফারজানা, মৌমিতা, হৃদয় কর্মকার, কৃষ্ণা প্রামাণিক, মাহফুজুর রহমান, আফনিন, কানিস, আনিকা, ওয়াহিদুল ইসলাম, তিলোত্তমা পাল, ভালো আছি ভাইয়া। শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমার ক্লাসগুলো রেগুলারই দেখেন। তানভীর হাসান, কারিমা খাতুন, আল রুহুল। আমরা মোটামুটি 150 স্টুডেন্ট ক্লাসে জয়েন করলেই ক্লাসটা শুরু করবো ভাইয়া। প্রান্ত মণ্ডল, মাহফুজুর রহমান, রায়হান, মেহজাবিন সরকার, মুরাদ মেহফুজ, আরিফুল ইসলাম আরিফ, মেহের তাসনিম, কারিমা খাতুন, শরীফুল ইসলাম। এটা কঠিন নাম না, তা তো ভাই আপনারটা কঠিন নাম বলিনি ভাই। আপনার নাম কঠিন এটা বলার দুঃসাহস আমার আছে ভাই। আপনার নাম বলিনি কঠিন ভাই, অন্য একটা নামে বলেছি আর কি। আপনার নামটা খুবই সহজ, খুবই সুন্দর, এত সুন্দর নামই হয় না ভাই। আপনার নাম ভুল বলে আমি মামলা খাবো? কঠিন বলে মামলা খাবো ভাই? আবদুল্লাহ আল বাকি, মুরাদ। ওকে, মোটামুটি আমাদের 150 স্টুডেন্ট হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। কি বলো সাব্বির? ওকে, তো এইটাতে বোধহয় একটু দেখতে প্রবলেমই হবে সাব্বির, বুঝছো? এটা চেঞ্জ করে ফেলি আর কি। হ্যাঁ, ওইদিকে লিখে আসতো নীল কালার টালার। না, কিন্তু ফ্রেশ হোয়াইট বেটার। ওকে, সাউন্ড ঠিক আছে না ভাই? একটু দেখে নিই তো। ফাহিম, সবুজ রঙেরটা দিতে বলছো কেন? এইটা কি ভালো না ভাই? আমার তো মনে হয় ফ্রেশ হোয়াইট বেটার। এটা বলছো? ওকে, তোমাদের ভালো লাগাটাই সব। তোমরা বলছো যখন, তাহলে এটা দিই। ওকে, তো দেখো গত ক্লাসে এটা আমরা দেখেছি ভাইয়া, সেটা হলো দেখো সেটা হলো যে আংশিক চাপ ইজ ইকাল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না?
একাধিক গ্যাস উপাদান যদি মিশ্রিত করে তাহলে কোন উপাদানটার মূল আংশিক চাপ বেশি হবে? অবশ্যই যার মোল সংখ্যা বেশি হবে, কারণ যার মোল সংখ্যা বেশি তার মূল ভগ্নাংশ বেশি হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখলাম, এগুলো এমসিকিউ আমাদের লাগবে। এখন খেয়াল করো ভাইয়া, 2-3টা গ্যাস যখন একসাথে মিশ্রিত করবে, মিশ্রিত করার পর যখন বলবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করো, আমরা এর আগে যখন আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক বের করেছিলাম তখন নিশ্চয়ই এটা দিয়েছিলাম, তোমার মনে আছে? যে ধরো যে এ গ্যাসে ধরো এ গ্যাস পি এ ইজ ইকাল টু পি এ ভি ইজ ইকাল টু এন এ আর টি, ঠিক আছে? তার মানে আমি কোন একটা মিশ্রণের আমি যে গ্যাসেরই কোন একটা মিশ্রণের কি সমস্যা ভাইয়া? কোন একটা মিশ্রণের, দেখো তো ভাইয়া, কোন একটা মিশ্রণের যে গ্যাসেরই আমি আংশিক চাপ বের করতে যাই না কেন, যেটারই বের করতে যাব আমি, আয়তন প্রত্যেক ক্ষেত্রে একই হবে, আর এর মান একই হবে, টি এর মানটা একই হবে, শুধু চেঞ্জ হবে কি? মোল সংখ্যা। অর্থাৎ যে গ্যাসের আংশিক চাপ বের করব সেই গ্যাসের মোল সংখ্যাটা আমি বসাই দিব, তাহলে আমি ওই গ্যাসটার আংশিক চাপ পেয়ে যাব। আর মোল কি করে বের করব নিশ্চয়ই মনে আছে, যদি আমাদের ভর দেওয়া থাকে তাহলে W/m, যদি মোট অনুসংখ্যা দেওয়া থাকে তাহলে N/Na, আর যদি আমাদের প্রমাণ অবস্থা আয়তন দেওয়া থাকে তাহলে তাকে আমরা কি করব? 22.4 দিয়ে ভাগ করলেই মোল সংখ্যাটা পেয়ে যাব। আমি আশা করি আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। আমরা অঙ্কে চলে যাই, তারপর না বুঝতে পারলে কোনো সমস্যা, আমি তো একটা কথা তোমাদের প্রায়ই বলি যে আমি তোমাদের বারবার বুঝাবো, কোনো টেনশন নেই ভাই। তো আমরা এখন যে অঙ্কটা করতে পারি 34 নাম্বার পেজের 64, পেজ নাম্বার 34, কোশ্চেন নম্বর হচ্ছে 64, এইটা আমরা এখন একটু দেখতে চাই। ওকে, কেমন যেন কুয়াশা মনে হচ্ছে তোমাদের কাছে, কি ব্যাপার? তাহলে লাইটের জন্য না, উপরের একটু। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে দেখো একটু পেজ নাম্বার 34, কোশ্চেন নাম্বার হচ্ছে 64। কি বলেছে? একটি 10 লিটার ফ্লাক্সে, তাই না? তার মানে আয়তনটা কত? 10 লিটার ফ্লাক্সে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.7 গ্রাম নাইট্রোজেন ও প্রমাণ অবস্থায় 11.2 লিটার অক্সিজেন মিশ্রিত আছে। মিশ্রিত প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করো, তাই তো? তাহলে এই অঙ্কে কি বলেছে? আয়তন হচ্ছে 10 লিটার, তার মানে ভি এর মান হচ্ছে 10 লিটার। ওকে, আর তো আমরা জানি ভাইয়া 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর টি এর মান কত তাপমাত্রায় বলেছে আমাদের? এটা টি এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 300 কেলভিন। এই তিনটা মান আমরা যে গ্যাসের ক্ষেত্রেই বের করতে যাই না কেন আংশিক চাপ একই হবে। এবার ধরো কে কে আছে এখানে? নাইট্রোজেন, তাহলে আমার নাইট্রোজেনের মোল সংখ্যাটা বের করতে হবে। তাহলে নাইট্রোজেনের যেহেতু ভর দেওয়া আছে তাহলে এখানে আমার W/m, তাহলে নাইট্রোজেনের ভর কত দেওয়া আছে ভাই? এখানে 0.7 বাই নাইট্রোজেনের আণবিক ভর কত? 28, তাহলে 0.7 ভাগ 28 ইজ ইকাল টু 0.025 মোল। আর অক্সিজেনের মোল সংখ্যাটা কি দেওয়া আছে এখানে? V/22.4, কারণ এখানে প্রমাণ অবস্থায় আয়তন দেওয়া আছে। তো 11.2/22.4 ইজ ইকাল টু 0.5 মোল।
আমাদের বের করতে বলছে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে হবে, অক্সিজেনের আংশিক চাপও আমাদেরকে বের করতে হবে। আমার বিশ্বাস তোমরা এখন অঙ্কটা সহজে করে ফেলতে পারবা। দেখো এই মানগুলো আমাদের দেওয়া আছে। আচ্ছা এইবার দেখো তাহলে আমরা অক্সিজেনেরটা প্রথমে বের করতে চাই। O2 V = NO2RT। দেখো তো ভাই অক্সিজেনেরটা আমরা এখন বের করতে পারবো না NO2RT/V এই সমীকরণ দিয়ে। একইভাবে নাইট্রোজেনেরটা আমরা বের করতে পারবো না PN2RT/V। এখন মানগুলো বসালে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে বুঝতে পারলা কিনা। টিয়া কালার চাই, এখানে টিয়া কালারটা মতো ফুটবে না ভাইয়া, যে ঠিক আছে ওকে। মানে এই কালারটা খুব খারাপ বুঝছো, এই কালারে না ওই যে গাঢ় কালার সবগুলাই নিচে ফুটতে চায় না ভাইয়া বুঝছো, এই যে লালটা নিচে, লালটা হয়তো ফুটবে। প্লিজ তোমরা আমাকে একটু বলো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, যে এত আয়তনের পাত্রে এত তাপমাত্রায়, ওকে আর এর মান তো জানি, দুটা গ্যাস মিশ্রিত করা হয়েছে, নাইট্রোজেন এত গ্রাম, অক্সিজেনের প্রমাণ অবস্থায় এত আয়তন, তাহলে দুটা গ্যাসেরই আংশিক চাপ বের করতে বলছে। তো আমি তোমাদের অঙ্কের শুরুতে কি বললাম ভাইয়া, যে এই তিনটা মানের কোনো পরিবর্তন হবে না, এই তিনটা মানের কোনো পরিবর্তন হবে না, সবার ক্ষেত্রে একই হবে। শুধু আমি মোলটা বসাই দিব, তাহলে যে গ্যাসটার আংশিক চাপ বের করব সেটা আমি পেয়ে যাব। এই যে হয়ে গেল, অঙ্কটা কিন্তু খুব ইজি, ওকে। অথচ সরি, অথচ আমি অনেক সময় দেখছি ভাই এই ধরনের অঙ্কগুলো পড়াপান করতে প্রবলেম ফেস করে। জাস্ট এইটা মাথায় রাখবা, কোন একটা মিশ্রণের যদি আমরা আংশিক চাপ বের করতে যাই, যে কোনো একটা মিশ্রণের যদি আমরা আংশিক চাপ বের করতে চাই, জাস্ট মোল সংখ্যাটা শুধু গ্যাসটার পরিবর্তন হবে, বাকি সব একই থাকবে। তোমরা প্লিজ একটু বলো এখন ক্লিয়ার কিনা ভাই। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তো তোমাদের কি মনে আছে ভাইয়া যে আমরা 44 নম্বর অঙ্কটা বাকি রেখেছিলাম, এইবার আমি 44 নম্বর অঙ্কটা করতে চাই। 30 পেজের 44, আমরা এখন পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30, কোশ্চেন নম্বর হচ্ছে 44, 44, 30 নাম্বার পেজের 44 নম্বর অঙ্কটা এখন আমরা করতে চাই। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। 44 নাম্বার পেজের 30 নাম্বার অঙ্কটা, 30 নাম্বার পেজের 44 নাম্বার অঙ্কটা আমরা এখন করব, ওকে। 30 পেজের 44। দেখো তোমরা কিন্তু এই অঙ্কটা আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে আমরা চাইলে অঙ্কটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারি, অর্থাৎ এই যে এই সূত্র দিয়ে করে ফেলতে পারি, P1V1/T1 = P2V2/T2। এই অবস্থায় চাইলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারি। কিভাবে দেখো ভাইয়া, একটি 20 লিটার আয়তনের পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশ্রিত আছে। যদি মিশ্রিত অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় এত হয়, তবে মিশ্রণে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত? তাহলে প্রমাণ অবস্থা আয়তন দেওয়া আছে। দেখো ভাইয়া একটু এখানে প্রমাণ অবস্থায় P1 এর মান হচ্ছে 1 atm, তারপর হচ্ছে T1 এর মান হচ্ছে 273 কেলভিন, V1 এর মান হচ্ছে 16.8 লিটার। হয়ে গেল। এবার কত আয়তন পাত্রে বের করতে হবে আমার, কত চাপে, ও চাপটাই তো বের করতে হবে। কত আয়তন পাত্রে, V2 হচ্ছে পাত্রের আয়তন যখন 20 লিটার, কত তাপমাত্রায়, T2 যখন 27 ডিগ্রি মানে 300 কেলভিন, তখন P2 কত, আমরা চাইলে এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি এবং অঙ্কটা 100% হয়ে যাবে। তো যেহেতু আংশিক চাপের একটা কথা এখানে বলা আছে ভাইয়া, তো আমি তোমাদের আংশিক চাপটা বুঝাইতে চাই, এই জন্য আমি তোমাদের ওই যখন সমন্বয় সূত্র অঙ্কগুলো চলছিল তোমাদের এই অঙ্কটা আমি করতে নিষেধ করেছিলাম। তোমরা আমাকে বলো এই সূত্র দিয়ে অঙ্কটা করলাম, এই সূত্র দিয়ে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, জাস্ট এইটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা প্লিজ। এইটা বুঝতে পেরেছো কিনা ভাই একটু কমেন্টে জানাও তোমরা। আচ্ছা তোমরা লিখছো ভাইয়া বিজয়ের মাছ সবুজ ব্যাকগ্রাউন্ড লাল কালি দিয়ে লেখেন, তাই তো? এখন সবুজের উপর লাল
বোঝা যাবে কিনা ভাইয়া, এটাই হচ্ছে বিষয়। দেখি তোমরা যেহেতু দাবি করলা সবুজের উপর লাল, একদম ডিপ সবুজ, কোনটা হবে? এইটা সবুজ, তাই না? ওকে, পোলাপানের দাবি। হ্যাঁ, তাছাড়া এর চেয়ে সবুজ তো আর নাই দেখছি। হ্যাঁ, কই ওটা সবুজ? তাই কি? ও, এটাই গ্রিন। হ্যাঁ, ওটাই গ্রিন লিখে আসতো, ঠিকই বলছো। এটা গ্রিন লিখে আছে এখানে, সবুজ। ওকে, এরপর লাল দিয়ে লিখতে বলছো, দেখি সবুজের মধ্যে লাল, সে তো থাকবেই চিরকাল। হ্যাঁ, ওকে। ক্লিয়ার কিনা বলো প্লিজ, একটু বলো ভা। T1 300 কেন হবে ভাইয়া? কারণ এই মানগুলো তো দেওয়া আছে আমার। সরি, দেখো ভাইয়া, T1 300 কেন হবে? এই মানগুলো তো আমার দেওয়া আছে। কি রে, প্লিজ দেখো ভাইয়া, এই মানগুলো তো দেওয়া আছে। চাপ যখন 1 এর প্রমাণ অবস্থায় আয়তন এটা দেওয়া আছে, আর এত আয়তনের পাত্রে এত তাপমাত্রা চাপ কত হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, প্লিজ প্লিজ একটু বলো তো ভাইয়া, একটু কে জিজ্ঞেস করলা ভাইয়া? V2 হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করলা এখানে, কে? আব্দুল আলিম শিমুল। একটু বলো তো ভাই, এখন বুঝতে পারলা কি? আব্দুল আলিম শিমুল, একটু প্লিজ বলো তো ভাইয়া, বুঝতে পারলা কিনা এখন? সবাই ক্লিয়ার? এটা থ্যাংক ইউ। আমরা এইভাবে অঙ্কটা করে ফেলতে পারি। আবার কি পারি আমরা? দেখো, যে অক্সিজেন আংশিক চাপ বের করতে বলছে, আমরা নির্দ্বিধায় এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। PO2 V = NO2 RT। ওকে, এখানে খেয়াল করো তো ভাইয়া, V কত লিটার আয়তনের পাত্রে মিশ্রিত করেছি আমরা? 20 লিটার। T এর মান কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রিত করা হয়েছে? 27 ডিগ্রি, মানে 300 কেলভিন। আর এর মান তো আমরা জানি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, আর অক্সিজেনের আংশিক চাপটা কি করে বের করব? প্রমাণ অবস্থা আয়তন দেওয়া আছে 16.8 বাই 22.4, এটা বসালেই হয়ে যাবে PO2। এটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন একটু তোমরা প্লিজ কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা। এখন একটু বলো ভাই, এখন তোমরা জিনিসটা বুঝতে পারলা কিনা? এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারি আমরা, কারণ আমাদের গ্যাসটা মিশ্রিত করেছে। খেয়াল করো, মিশ্রিত করেছে কত আয়তনে? আমাদের মিশ্রিত করেছে 20 লিটার আয়তনে। কত তাপমাত্রায় মিশ্রণটা আছে? ওই তাপমাত্রায়। আর এর মান তো জানি। প্রমাণ অবস্থায় অক্সিজেনের আয়তন দেওয়া আছে, সেখান থেকে আমরা অক্সিজেন মোলটা বের করে ফেললাম। আংশিক চাপ বের করার সময় যদি আমাদের নাইট্রোজেনের আংশিক চাপও বের করতে বলতো, এত আয়তন এত তাপমাত্রা, এটা ঠিকই ছিল। তাহলে এবার নাইট্রোজেন কতটুকু মিশ্রিত করেছে সেটা নিশ্চয়ই বলে দিত। সেখান থেকে আমরা মোলটা বের করে নাইট্রোজেনের আংশিক চাপ বের করলাম। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। এই জন্য ভাই আমি অঙ্কটা তখন বাকি রেখেছিলাম, যে আমরা চাইলে সমানের সূত্র দিয়েও করতে পারি, এইভাবেও করতে পারি। সমানের সূত্র দিয়ে কেন করতে পারি? কারণ প্রমাণ অবস্থা আয়তন তো আমার দেওয়াই আছে, আর আমাকে বের করতে বলছে এত তাপমাত্রায় এত আয়তনের চাপ কত হবে, সমানের দিয়ে বের করতে পারি। আবার মিশ্রণের আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, আর এর মান জানি, কত মোল অক্সিজেন মিশ্রিত করেছে সেটাও আমাদের দেওয়া আছে। আংশিক চাপটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ওকে, এরকম আংশিক চাপের অঙ্কগুলো আছে। আরেক টাইপের অঙ্ক আছে ভাই, এরকম দেখো, তোমাদের পরীক্ষায় বলা হলো, ধরে নাও এত স্থির তাপমাত্রায়, অবশ্যই তোমরা আরেকটা বিষয় যে হয়তো আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া তাপমাত্রা স্থির থাকলে, আপনি তো বলেছিলেন বয়েলের সূত্র, অবশ্যই ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করতে হলে এখানে বয়েলের সূত্র এবং আংশিক চাপ সূত্র দুটাই লাগবে। একটু খেয়াল করবা তোমরা কিভাবে। সেইটা হচ্ছে, ধরো বলা হলো স্থির তাপমাত্রায় এত চাপে এত আয়তন অক্সিজেন। ওকে, এত চাপে এত আয়তন অক্সিজেন, এবং এত চাপে
এত আয়তন নাইট্রোজেন মিশ্রিত করা হলো। মিশ্রিত করা হলো, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এ ধরনের অঙ্ক দিতে পারে যে এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন, অর্থাৎ অক্সিজেনের প্রাথমিক চাপ কত ছিল এত, প্রাথমিক আয়তন কত ছিল এত, নাইট্রোজেনের প্রাথমিক চাপ কত ছিল এত, প্রাথমিক আয়তন ছিল কত এত। এই দুটো আমরা মিশ্রিত করলাম, দুটা গ্যাস মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত হবে সেটা আমরা কি করে বের করতে পারি। দেখো তোমাদের অনেক বইয়েই এটা বয়েলের সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বয়েলের সূত্রে অ্যাপ্লাই করে প্রত্যেকটার আংশিক চাপ বের করে। আমি কি বলতে যাচ্ছি ভালো করে খেয়াল করো, তোমাদের অনেক বইয়েই এই বয়েলের সূত্র দিয়ে আগে দুটারই আংশিক চাপ বের করে, তারপর ফাইনালে গিয়ে দুটা আংশিক চাপ যোগ করে মোট চাপ বের করে। অবশ্যই অঙ্কটাও ভাবে হবে। তো আমি তোমাদের যেটা করতে চাচ্ছি যে আংশিক চাপ বের করে মোট চাপ বের করলে যে সূত্রটা আসবে সেই সূত্র যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করি তাহলে সুবিধা নয় ভাইয়া, আমরা এই কাজটাই করব। এখন দেখো কিভাবে কাজটা করব। দেখো কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবা। তোমরা নিশ্চয়ই এইটুকু জানো, তোমরা না বোঝা পর্যন্ত আমি টপিকসটা অবশ্যই পার হব না। ওকে, আমার এই শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমাদের না বুঝে আমি টপিকসটা কখনো পার হব না। তাহলে এত চাপে এত আয়তন অক্সিজেন ধরে নিলাম আমরা ওই মিশ্রণের যে পাত্রে আমরা মিশ্রিত করেছি তার আয়তন হলো ভি। দেখা যায় কি কালিটা, আসলে এই যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ভাই, বুঝছো, এই ব্যাকগ্রাউন্ডের সব কালারগুলো আসলে ফোটে না। তো ধরো মিশ্রণের আয়তন হলো ভি, মিশ্রণের আয়তনটা হলো ভাইয়া ভি, আর আংশিক চাপ হলো PO2, আর নাইট্রোজেনের আংশিক চাপ হলো PN2 মনে করো। তো প্রথমে আমরা অক্সিজেনের আংশিক চাপটা বের করে ফেলি। অক্সিজেনের আংশিক চাপটা প্রথমে বের করি। আমরা জানি P1 V1 = P2 V2, যেহেতু তাপমাত্রা স্থির তার মানে বয়েলের সূত্র, তাহলে P1 V1 = এখানে P2 মানে কিন্তু ওই অক্সিজেন আর V2 মানে কিন্তু ভাইয়া ভি, কারণ আমরা ওই মোট যে পাত্রে মিশ্রণ করেছি সেই পাত্রে চাপটা আমরা বের করতে চাই। তাহলে PO2 সমান কি হবে, P1 V1/V। তোমরা এইটুকু বুঝতে পারলা কিনা ভাই বলো। আমরা বলেছি স্থির তাপমাত্রায় এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন, এত আয়তন একটা পাত্রে প্রবেশ করালাম, নাও দিয়ে বলা হলো মোট চাপ বের করো। তাহলে মোট চাপ বের করতে গেলে তো তালাবিন কবির তাসিফ সাদা ব্যাকগ্রাউন্ডে নীল নেন ভাই। অ্যাকচুয়ালি ভাইয়া সাদা ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে ভালো হয়, যে কোনো কালারটা লেখা যায়। আচ্ছা যেহেতু লিখে ফেলেছি, আচ্ছা খালিদ মাহমুদ আকিব আরেকবার বলছো প্রথম থেকে, অবশ্যই আমি বারবার বলবো। অমানুষের খানও লিখেছো, আমি আবার বলছি ভাইয়া, এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন, এত লিটার একটা পাত্রে প্রবেশ করালাম, ভি লিটার একটা পাত্রে প্রবেশ করালাম। বললাম যে মিশ্রণের মোট চাপ কত। তো মোট চাপ বের করতে হলে তো আগে আমাদেরকে আংশিক চাপ বের করতে হবে। তো আমি অক্সিজেনের আংশিক চাপটা বের করছি কি সূত্র দিয়ে, এই যে এই সূত্র P1 V1 = P2 V2। এই P2 V2 মানে কিন্তু এটা না ভাই, এই P2 মানে হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ, আর V2 মানে কোন পাত্রে প্রবেশ করাচ্ছি আমরা, ভি পাত্রে ভি। এই P2 মানে কিন্তু এটা না, এই V2 মানে কিন্তু এইটা না। এই P2 মানে আমি যেখানে প্রবেশ করালাম তার আয়তন, আর যে গ্যাসটা সেই গ্যাসটার চাপ। এই যে PO2 সমান P1 V1 = V, এটা আমরা বের করলাম। আচ্ছা আমি আগে একবার করে নিই, তারপর তোমাদের প্রয়োজন আবার দেখাচ্ছি, কোনো টেনশন নাই, কোনো প্রবলেম হবে না। এবার একইভাবে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই। তাহলে নাইট্রোজেনের চাপ কত ছিল, P2, আয়তন কত ছিল, V2 = নাইট্রোজেন আংশিক চাপ PN2, কত আয়তন পাত্রে ভি, তাহলে PN2 = কি হবে, P1 V1/V। এটা হলো ধরো 2 নাম্বার সমীকরণ, এইটা ধরে নাও 1 নাম্বার সমীকরণ। না বুঝতে পারলে কোনো টেনশন নাই, আমি বারবার বলবো, বললাম তো আগে একবার পুরোটা বলে নিই, ঠিক আছে। ওকে, এইবার দেখো ভাইয়া
এই দুইটার তাহলে আমরা মোট চাপ পি বের করতে চাই। তাহলে পি সমান, দেখো এই জন্য বলা হয় ভাই বুঝছো গণতন্ত্র সবসময় ভালো না। তাহলে পি সমান কি হবে, PO2 প্লাস PN2। তাহলে PO2 সমান কি হবে, P1 V1 বাই V, আর PN2 সমান কি হচ্ছে, P2 V2 বাই V। তাহলে ইজিক্যাল টু V P1 V1 প্লাস P2 V2। এই তো হয়ে গেছে ভাইয়া, এই যে হয়ে গেছে। আমরা সুন্দর করে লিখতে পারি PV ইজিক্যাল টু P1 V1 প্লাস P2 V2। আমি প্রথম থেকে আবার বলবো, তোমাদের একদমই টেনশন নাই, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যখন বলবা ভাইয়া একদম বুঝে গেছি, তখনই আমি শুধু এটা পার হয়ে যাব। এই যে আমরা যখন অঙ্ক দিবে আমাদেরকে ভাই, এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন, এত লিটার একটা শূন্য পাত্রে প্রবেশ করালাম, মোট চাপ কত হবে, আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এগুলো করব না, আসলে আমাদের অনেক বইয়েই প্রত্যেকটা গ্যাসের আলাদা করে চাপ বের করা হয়েছে, করে তারপর সেটা যোগ করে উত্তর বের করেছে। আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি পুরোটা আবার প্রথম থেকে বলছি, একদম প্রথম থেকে। প্লিজ তোমরা কেউ আজে বাজে কমেন্ট করো না, আমি তোমাদের কমেন্টটা দেখতে চাই যে কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না। তোমরা যদি আজে বাজে কমেন্ট করো ভাইয়া, অনেকের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু আমি দেখতে পাবো না, ক্ষতিটা আলটিমেটলি তোমাদেরই হবে। ওকে, তাহলে দেখো যেটা বলা হয়েছে ভাইয়া, যে এত চাপে এত আয়তন অক্সিজেন আর এত চাপে এত আয়তন নাইট্রোজেন, এত লিটার একটা পাত্রে প্রবেশ করানো হলো, মিশ্রণের মোট চাপ কত। তো আমরা চাপ যখন P1, আয়তন যখন V1, আর এদেরকে মিশ্রিত করব আয়তন যখন V, তখন চাপ কত আমরা বের করব। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে চাপ যখন P2, আয়তন যখন V2, আর যখন তাদেরকে মিশ্রিত করবো V আয়তনে, তখন চাপ কত বের করব। করে কোন সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে, P1 V1 V2 V2। এই V2 মানে কিন্তু ভাই এটা না, এই V2 মানে যে V, যে পাত্রে আমার প্রবেশ করেছি, পরিবর্তিত আয়তন, আর P2 মানে যেটার চাপ আমি বের করতে চাই সেইটা। তো এই সূত্র দিয়ে আমি বারবার অক্সিজেন আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ এই সূত্র দিয়ে বের করব, তারপর অঙ্ক করবো। এই কাজটা আমরা করব না, আমরা যে কাজটা করব সেটা হলো এই যে, তাহলে P1 V1 এই সূত্রকে অ্যাপ্লাই করলাম, P1 V1। এখানে P2 মানে হচ্ছে অক্সিজেন আংশিক চাপ, আর V2 মানে V, যে পাত্রে আমরা প্রবেশ করালাম গ্যাসটা। তাহলে এখান থেকে অক্সিজেন আংশিক চাপটা আমরা পেয়ে গেলাম। এইটা হলো আমাদের এখানে কি হলো, কি ব্যাপার, আসতেছে না তো, দিই না। ওকে, প্লিজ দেখো ভাইয়া, প্লিজ দেখো, এই সূত্র দিয়ে আমরা অক্সিজেনের আংশিক চাপ বের করে ফেললাম, একই সূত্র দিয়ে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করলাম। এইবার আমরা জানি যে আংশিক চাপ মানে দুটা, মোট চাপ ইজিক্যাল টু দুটো আংশিক চাপের সমষ্টি। তাহলে PO2 সমান কি জানি, P1 V1 বাই V। নাইট্রোজেনে কি জানি আমরা, P2 V2 বাই V। জাস্ট ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা বের করে ফেললাম। এখন থেকে আমরা যখন অঙ্ক করব এই সমীকরণ দিয়ে, অর্থাৎ এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন যদি একটা পাত্রে আমরা মিশ্রিত করি, তাহলে পাত্রের মোট চাপ বের করার সূত্র আমরা এইভাবে বের করব। ওকে, তোমরা এখন একটু প্লিজ আমাকে জানাও, প্লিজ একটু আমাকে জানাও যে তোমরা বিষয়টা কেউ বুঝতে পেরেছো কিনা, একটু প্লিজ আমাকে বলো। মানে বুঝতে পেরেছো না, সরি, যারা বুঝতে পারোনি, মানে আমি আসলে বুঝাইতে পারি নাই, তোমাদের তো দোষ নাই। একজন টিচার যখন বুঝান, তার মানে তোমরা টিচার ঠিকমতো বুঝাইতে প্রবলেম থাকে জন্য তোমরা বুঝতে পারো না, জাস্ট বলো যে আমি বুঝি নাই। আর রোহিন লিখেছো ক্লিয়ার। একটু প্লিজ ভাই, যারা বুঝতে একটু প্রবলেম হয়েছে তারা একটু প্লিজ আমাকে জানাও। কয়েকজন বললা যে ভাই আরেকবার বলেন, যারা তোমরা আরেকবার বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছো ভাই, কিছু বই এভাবে আছে, কিছু বই এভাবে আছে, আমরা এইভাবেই করব, আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে।
থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছো। বোঝো নাই এমন কেউ আসো কিনা ভাইয়া, তোমরা একটু কমেন্টে জানালে আমি একটু বুঝতে পারবো, তাহলে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হবে। ওকে, আচ্ছা নাহিদ রেজা থকথকা জেলির মতো পরিষ্কার, থ্যাংক ইউ। সুদীপ্ত সরকার খুব ভালো বুঝেছে, ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই লিখেছো, বুঝেছি। তাহলে এখন থেকে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। আসলে কি জানো, এই সূত্রটা কোথায় থেকে আসলো এটা যদি কেউ নাও জানো, ধরো এইটুকু জানো যে এত চাপে এত আয়তন অক্সিজেন, এত চাপে এত আয়তন নাইট্রোজেন, ইভেন আরও যদি থাকে তাহলে P3 V3, তাদের মোট চাপ যখন আমরা বের করব তাহলে মোট আয়তন ভি বসাবো, তাহলে পিটা বের হয়ে আসবে। সূত্র কোথায় থেকে আসলো এটা না জানলেও কিন্তু বুয়েট মেডিকেলে চান্স পাওয়া যায়, বুঝছো? কারণটা হচ্ছে যে এটা কোথায় থেকে আসলে সেটা তো লাগে না, জাস্ট আমি তোমাদের বুঝালাম যে বয়েলের সূত্রের হেল্প নিয়ে ডাল্টনের আংশিক চাপ সূত্রে অ্যাপ্লাই করে আমরা এই সূত্রটা পাই। তোমরা সবাই লিখেছো ক্লিয়ার, কেউ লিখেছো সুন্দর, কেউ ওয়াও লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা অঙ্ক করব। ওকে, বুঝতেই পারছো ভাইয়া তোমরা, 34 নাম্বার পেজের এই যে 59 করে দেওয়া আছে, 60, 61। আমার বিশ্বাস তোমরা এখন পারবা, অর্থাৎ তোমাদের 59 থেকে 64 পর্যন্ত হোমওয়ার্ক। 59 নাম্বার থেকে 64, 34 পেজ নাম্বার 34, 59 থেকে 64 পর্যন্ত হোমওয়ার্ক। এবং তোমরা এখন চিন্তা করতে পারবা না ভাইয়া, আমরা দু একটা একটু সালের প্রশ্ন দেখব। হ্যাঁ শ্রাবণী ঠিকই বলেছো, বা সি ফিজিক্যাল টু C1 V1 প্লাস C2 ভিটের মতো। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দু একটা একটু, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এই ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কিন্তু ভাইয়া ব্যাপক প্রশ্ন তোমাদের বিগত বছরগুলোর ফাইনাল পরীক্ষাতে হয় বা হয়েছে। আচ্ছা, তোমরা একদম 64 নাম্বার পেজে এসো ভাইয়া, 64 নাম্বার পেজ নাম্বার 64। তোমরা 64 নাম্বার পেজে এসো একটু। কোশ্চিন নম্বর হচ্ছে 64 নাম্বার পেজের 1 নাম্বার কোশ্চিন, ঠিক আছে? এইটা রাজশাহী বোর্ড 2016-তে এসছে, রাজশাহী বোর্ড 2016-তে চলে এসছে। ওকে, তোমরা পেজ নাম্বার 64 কোশ্চিন নাম্বার 1 একটু চলে আসো। এখানে দুটা গ্যাস দেওয়া আছে ভাই, আমি উদ্দীপকটা জাস্ট একটু লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই যে এখানে P1 এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার পারদ-চাপ, V1 এর মান দেওয়া আছে 100 ml। এই গ্যাসটা হলো অক্সিজেন। আর এখানে P1টা দেওয়া আছে 70 সেন্টিমিটার পারদ-চাপ, V1 হচ্ছে 120 ml। আর এটা কি গ্যাস? নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে ভাই? এইটা হলো আমাদের উদ্দীপক। এটা রাজশাহী বোর্ড 2016-র কোশ্চেন দিয়ে গ নাম্বারে বলা হয়েছে মিশ্রণের পূর্বে নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা বের করো। মিশ্রণের পূর্বে নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে বুঝতেই পারছো, P ফিজিক্যাল টু nRT, এখান থেকে n এর মানটা তোমাকে বের করতে হবে, করে অ্যাভোগাড্রোর সংখ্যাতে গুণ করলে তুমি অনুসংখ্যাটা পেয়ে যাবা। আবার বলেছে ঘ নাম্বারে গ্যাস মিশ্রণে মোট চাপে কোন গ্যাসটির অবদান আসলে বেশি। তাহলে কি করবা? এটার আংশিক চাপ বের করবা, এই যে P1 V1 ইজিক্যাল টু PO2 V। এখানে অক্সিজেন আংশিক চাপ তোমরা বের করে ফেলবা ভাইয়া। আবার একইভাবে এটার এই যে আবার P1 V1 ইজিক্যাল টু P2 মানে নাইট্রোজেন, V2 মানে V, দুটা মিশ্রিত করেছো, তার মানে V কত হবে ভাই বলো দেখি? দুটা মিশ্রিত করেছো, তাহলে V এর মান বের হবে 100, আর এখানে আছে কত? 120, অর্থাৎ 220 হবে V এর মান। তাহলে এটার আংশিক চাপ বের করবা, এটার আংশিক চাপ বের করবা। যেটার আংশিক চাপের মান বেশি হবে বুঝতে হবে মোট চাপে সেইটার অবদানই সবচেয়ে বেশি। এইভাবে তোমাদের প্রশ্নগুলো কি ভাই আসবে? প্লিজ তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। প্রথমে বলেছে কি যে মিশ্রণের পূর্বে নাইট্রোজেনের অনুসংখ্যা বের করো, তার মানে চাপ যখন এত, আয়তন যখন এত, এই যে আর এর মান তো জানো, টি তো জানো 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমাকে মোল সংখ্যা বের করবা, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাতে গুণ করলেই হয়ে যায়। আর
যেহেতু বলেছে ঘ নাম্বারে মিশ্রণে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি, তাহলে এটার এই যে সূত্র দিয়ে আংশিক চাপ বের করবো, ওটারও বের করবা, যে মানটা বড় হবে সেটার অবদানটাই বেশি। সহজ কথা। হ্যাঁ, আল শারিয়ার রকম লিখেছে, অনেক ইজি ভাইয়া। হৃদয় কর্মকার ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, অ্যাকচুয়ালি অনেক ইজি, বুঝেছি ভাইয়া। নাফিজা নাওয়ার নাফি, আমানিশা খান, ওকে। আসলেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু কঠিন হয় না, সৃজনশীল প্রশ্নগুলো কঠিন হয় না, তোমাদের হয়তো অনেক সময় বুঝতে প্রবলেম হয়। তো আমি বাকি প্রশ্নগুলোর আলোচনা করলাম না ভাইয়া, তোমরা একটু বাকি প্রশ্নগুলো তাহলে রুমে দেখে নিবা। যদি কোনো প্রশ্নে প্রবলেম হয় সঙ্গে সঙ্গে তোমরা আমাকে জানাবা, তাহলেই হবে, ওকে। যেই প্রশ্নে তোমাদের প্রবলেম হবে আমাকে জানাবা। তাহলে আমরা নতুন টপিক শুরু করছি। নাহিদ রেজা পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ। নতুন টপিক শুরু করছি আমরা, সেইটা হলো ব্যাপন। ব্যাপন তোমরা জানো, কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো একটা মাধ্যমে অণুগুলোর স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়াকেই বলা হয় ব্যাপন। আর প্রবল চাপে কোনো সরু ছিদ্রের মধ্যে দিয়ে কোনো গ্যাস সজোরে বের হওয়াকেই বলা হয় নিঃসরণ, ওকে। যে কোনো একটা মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকেই বলা হয় ব্যাপন। আর কোনো সরু ছিদ্রের মধ্যে থেকে প্রচণ্ড চাপে কোনো গ্যাসকে সজোরে বের হওয়াকেই বলা হয়। আব্দুল্লাহ নোমান লিখেছে, সোজা ম্যাথ এক্সামে দিলেই মাথা অটো হয়ে যায়। আচ্ছা ভাই, জাস্ট কনফিডেন্ট থাকবা, কোনো বিষয়ে কনফিডেন্ট থাকবা ভাইয়া, বুঝছো, তাহলে আপসেট হবে না। জাস্ট কনফিডেন্ট থাকলেই আপসেটটা কম হবা পরীক্ষার হলে তুমি। এইবার কথা হচ্ছে ব্যাপন নর্মালি যদি আমরা চিন্তা করি, মানে আমরা যদি কোনো কিছু না পড়ি না বুঝি, এইটা কিন্তু যদি আমরা চিন্তা করি ভাইয়া, যে কোনো গ্যাসের যদি ঘনত্ব বেশি হয় তাহলে ব্যাপনটা কী হবে, স্বাভাবিক ব্যাপনটা আমাদের অবশ্যই কম হবে। আর এই কারণে কিন্তু গ্যাসীয় পদার্থের ব্যাপন সবচেয়ে বেশি হয়, তারপর তরল, তারপর কঠিন। এবং বুয়েট 8-9 সালে একটা এমসিকিউ দিয়েছে যে কোন টাইপের পদার্থের ব্যাপন সবচেয়ে বেশি হয়, এটা দিয়েছে বুয়েটে 8-9, তোমাদের কনসেপ্ট বুক আছে দেখবা। গ্যাসীয় পদার্থের ব্যাপনটা সবচেয়ে বেশি হয় কারণ অণুগুলা বেশি মুভ করতে পারে। এভাবে এমসিকিউ দেয়, ঘরের কোণে রাখা একটা সুগন্ধি একটু পর সমস্ত গ্যাস রুম ছড়িয়ে পড়লো, এটা কিসের প্রভাব, ব্যাপন। আবার বলল যে রাস্তায় একটা গ্যাস পাইপের ফুটো হয়ে সেখান থেকে সজোরে গ্যাস বের হয়ে আসতেছে, এটা কি, ওটা কিন্তু ব্যাপন না ভাইয়া। গ্যাস পাইপ ফুটো হয়ে সেখান থেকে সজোরে গ্যাস বের হয়ে আসতেছে, তার মানে প্রচণ্ড চাপের কারণে কিন্তু গ্যাস বের হয়ে আসতেছে, ওইটা হচ্ছে নিঃসরণ। প্লিজ ভাইয়া তোমরা এমনি নিজেদের মধ্যে কমেন্ট করো না ভাইয়া, তাহলে তোমাদেরই ক্ষতি হবে। আমি জাস্ট আজকে শুরু করে দেব তোমাদের, আর বেশি কিছু না। তাই এই সংক্রান্ত একটা সূত্র আছে, সেটা হলো গ্রামের ব্যাপন সূত্র। গ্রামের ব্যাপন সূত্র তো তোমরা তো জানো, হার, রেট, হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি রেট, আর ঘনত্ব হচ্ছে ডেনসিটি, ডি দ্বারা প্রকাশ করি, কি ঠিক আছে। আর রেট আর ঘনত্ব হচ্ছে ডেনসিটি। সেটা হলো নির্দিষ্ট একটা তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাই হলো গ্রামের ব্যাপন সূত্র। যে আমরা ব্যাপন সূত্র আমরা হার, রেট আর দ্বারা প্রকাশ করি, আর ঘনত্বকে ডেনসিটি ডি দ্বারা প্রকাশ করি। তো গ্রামের ব্যাপন সূত্রে বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আর সমান আমরা লিখতে পারি কে ইন্টু 1/√D। ওকে, এই হলো আমাদের গ্রামের ব্যাপন সূত্র। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি ব্যাপার, আটকে গেছে নাকি? আমার এখানেই প্রবলেম নাকি? এখন ঠিক আছে। আরে গ্রাহাম, গ্রাহাম তোমাদের বইয়ে তো আছে রে ভাই, গ্রাহাম
গ্রাহামের ব্যাপন সূত্র। ওকে, তাহলে আমরা কি বললাম? ব্যাপনটা হলো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপনটা হলো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ কোনো মাধ্যমে কোনো পদার্থের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াই হচ্ছে ব্যাপন। আর কোনো একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে কোনো গ্যাস সজোরে বের হওয়া চাপের কারণে সেটা হলো নিঃসরণ। ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর নিঃসরণটা হচ্ছে প্রচণ্ড প্রেসারের কারণে হয়। তো যেটা বলছিলাম, গ্রামের ব্যাপন সূত্র, যেটা গ্রামের ব্যাপন সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, হার মানে রেট, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। ঠিক আছে, কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। ওকে, তো এখন শোনো ভাইয়া, শোনো, দুইটা ভিন্ন গ্যাস একই অবস্থায় মানে একই তাপমাত্রা চাপে যদি ব্যাপন প্রক্রিয়ায় অংশ নেয়, তাহলে আমরা বলতে পারি না, দেখো তো, আর একটু উচ্চত হয়ে গেল বোধ হয়, তাই না? তাহলে R1 সমানুপাত 1/√/d1, যেহেতু একই অবস্থায় তাহলে লিখতে পারি R1 = K × 1/√/d1। এইটা তো আরেকটা গ্যাস যেটা ভিন্ন গ্যাস, যার একই তাপমাত্রা চাপ মানে একই অবস্থায় বলছে, সেটার ব্যাপন হারকে তো আমরা R2 দ্বারা প্রকাশ করি। তাহলে নিশ্চয় আমরা লিখতে পারি কেটা কিন্তু ধ্রুবক, ভাই ধ্রুবক কিন্তু একই হবে, K1 K2 হবে না, কারণ একই অবস্থায়। যে তোমরা জানো ধ্রুবক সবসময় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, যেহেতু একই অবস্থায় তাই উভয় ক্ষেত্রে ধ্রুবকটা কি হবে? একই হবে, √/d2। ওকে, এইটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে আমরা কি বললাম? দুটি ভিন্ন গ্যাস একই অবস্থায় মানে একই তাপমাত্রা ও চাপে যদি ব্যাপন প্রক্রিয়ায় অংশ নেয়, তাহলে আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি R1 সমানুপাত 1/√d1, তাহলে R1 = এইটা, R2 = এইটা। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও ভাইয়া। ওকে, এখন আমরা এই যে দুটা গ্যাসের ব্যাপন হার এবং তার ঘনত্বের মধ্যে সম্পর্ক বের করতে চাই। কি বললাম? দুটা গ্যাসের ব্যাপন হার এবং তার ঘনত্বের মধ্যে সম্পর্ক বের করতে চাই। তাহলে ওই পুরান কথায় কাছে আসতেছে, সম্পর্ক বের করতে হলে তাদেরকে কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসতে গেলে যেগুলো কমন মান সেগুলো বাদ দিতে হবে। এই দুটা সমীকরণের মধ্যে কি করলে এই কমন মানকে এটা বাদ যাবে? আমরা যদি 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে ফেলি, তাহলে কি হবে দেখো তো ভাইয়া? R1/R2 = √/d2/d1। একটা সূত্র আমরা পেয়ে গেছি। অর্থাৎ ধরো দুটা ভিন্ন গ্যাস, যদি দুটা ভিন্ন গ্যাসের ব্যাপন হার দেওয়া থাকে, অবশ্যই একই অবস্থায় একটা গ্যাসের ঘনত্ব যদি দেওয়া থাকে, আমরা সহজেই এই সমীকরণ দ্বারা আরেকটা গ্যাসের ঘনত্ব বের করে ফেলতে পারি। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, তোমরা এই বিষয়টা বুঝতে পারলা কিনা। আমি বলতে চাচ্ছি, দুইটা ভিন্ন গ্যাসের ব্যাপন হার মনে করে দেওয়া আছে, একটা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, আরেকটা গ্যাসের ঘনত্ব আমরা বের করতে পারবো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া, আমার লেখাটা বোঝা মুশকিল। আব্দুল্লাহ লিখেছ না ভাইয়া? আমি সরি, আমি আসলে আমার হাতের লেখা খুব খারাপ, এটা আমি স্বীকার করি। ওই যে বললাম, সৃষ্টিকর্তা তো সবাইকে ভাই সব ক্ষমতা দেয় না, বুঝছো? আমার হাতের লেখাটা খুবই জঘন্যতম, একটু কষ্ট করে বুঝে নিও। যদি কোনোটা বুঝতে না পারো আমাকে বলো, আমি বুঝাই দেব। ওকে, তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, নিশ্চয়ই তোমরা জানো ভাইয়া, এটা একটু খেয়াল করো, নিশ্চয়ই তোমরা এটা জানো, সেটা হলো ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। এখন শোনো তো ভাই, আমার এম যদি আণবিক ভর হয়, এমটা যদি আমরা আণবিক ভর দ্বারা প্রকাশ করি, এম যদি আণবিক ভর দ্বারা প্রকাশ করি, আর ভিটা তাহলে কি হবে? মোলার আয়তন। মোলার আয়তন এম যদি আমরা আণবিক ভরে প্রকাশ করি, তাহলে ভিটা কি হবে? মোলার আয়তন। মোলার আয়তন মানে বুঝতে পেরেছো? 1 মোল কোনো গ্যাসের আয়তন। মোলার আয়তন মানে 1 মোল কোনো গ্যাসের আয়তন। তাহলে ডি সমান ভর ভাগ আয়তন। আমরা ভরটাকে যদি আণবিক ভর ধরি, আর তাহলে আয়তনটা কি ধরতে হবে? মোলার আয়তন। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? একটু খেয়াল করো তো ভাইয়া তোমরা। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? R1
বাই R2 ইজ ইকাল টু D2 মানে হচ্ছে M2 বাই V2 আর D1 মানে হচ্ছে M1 বাই V1। আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে ইজ ইকাল টু, আচ্ছা শোনো তো ভাইয়া, যে কোনো গ্যাসের প্রমাণ তাপমাত্রা একই তাপমাত্রা ও চাপে, যে কোনো গ্যাসের একই তাপমাত্রা ও চাপে মোলার আয়তন একই হবে কিনা, একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন একই হবে কিনা। দেখো তোমরা, একই তাপমাত্রা ও চাপে, অর্থাৎ ধরো তাপমাত্রা যদি আমরা 273 কেলভিন ধরি, চাপ যদি 1 atm ধরি, প্রমাণ অবস্থায় ধরি, তাহলে সকল গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার হয়। অর্থাৎ তাপমাত্রা এবং চাপ যদি সমান হয় তাহলে V1 সমান কিন্তু V2 হয়। অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে যেহেতু আমরা কাজগুলো করছি, একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান হয়, তাহলে V1 আর V2টা কেটে যাবে না ভাই, বলো তো? তাহলে এইটাকে আমরা লিখতে পারবো না M2 বাই M1, অর্থাৎ এইটাকে আমরা এইটা লিখতে পারি কিনা, সেইটা হলো R1 বাই R2 ইজ ইকাল টু M2 বাই M1। বলো এইটা আমরা লিখতে পারবো কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও। কারণ আমি আবারও বলছি ভাইয়া যে V1 আর V2টা কিভাবে কেটে গেল, আমার V1 আর V2টা হলো মোলার আয়তন এবং একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তনটা একই সমান হয়, এই জন্য কেটে গেল। আণবিক ভর তারা একরকম হয় না, এই জন্য ভাই আমরা V1 আর V2 কেটে গেলে আমরা নিশ্চয়ই লিখতে পারি R1 বাই R2 ইজ ইকাল টু M2 বাই M1। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও এইটুকুটা আবার বুঝতে পারলা কিনা, যে R1 বাই R2 ইজ ইকাল টু M2 বাই M1। থ্যাংক ইউ শ্রাবণী, আব্দুর রাকিব, হান্নান, আশরাফি, সুদীপ্ত সরকার, সাদিয়া আফরিন, অমানিশা খান, মহান, বুঝতে পারছি ভাই, কুসুম কলি, পূর্ণিমা হক, মেজাবিন সরকার, তিলোত্তমা পাল, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তাহলে সবাই বুঝতে পেরেছ। তাহলে এই সূত্র দুটাকে আমি একটু ফ্রেশ করে এভাবে লিখছি ভাইয়া, দেখো তো, R1 বাই R2 ইজ ইকাল টু M2 বাই M1 ইজ ইকাল টু D2 বাই D1। অর্থাৎ আমার অঙ্কে যদি দুটা গ্যাসের ব্যাপন হার দেওয়া থাকে, একটা গ্যাসের নাম বলে দেয়, আমি আরেকটা গ্যাসের আণবিক ভর বের করে ফেলতে পারবো। দুইটা গ্যাসের ব্যাপন হার বলে দিল, একটা গ্যাসের ঘনত্ব যদি বলে দেয়, আমি আরেকটা গ্যাসের ঘনত্ব বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা হার মানে কি ভাই বলো তো? হার মানে কি আসলে? একক সময়ে কোনো কিছু করা। তাহলে টি সময়ে যদি ভি আয়তনের গ্যাস ব্যাপিত হয়, তাহলে একক সময় কি হবে? ভি বাই টি, ঠিক কিনা? টি সময়ে যদি আমার ভি আয়তন গ্যাস ব্যাপিত হয়, তাহলে একক সময় কত হবে? ভি বাই টি। তার মানে নিশ্চয়ই বলতে পারি আর ইজ ইকাল টু ভি বাই টি। কি ঠিক আছে? আর ইজ ইকাল টু ভি বাই টি। টি সময়ে যদি ভি আয়তন গ্যাস নিঃসৃত হয়, তাহলে একক সময় কতটুকু হবে? ভি বাই টি। তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি না ভাইয়া? দেখো তো, এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? R1 মানে আমি লিখতে পারি V1 বাই T1 বাই R2 মানে কি? V2 বাই T2 ইজ ইকাল টু, মনে করো, M2 বাই M1। তোমরা আমাকে বলো এটা লিখতে পারি কিনা? কারণ হার মানেই কিন্তু একক সময় কোনো কিছু করা। টি সময়ে ব্যাপিত হয় ভি আয়তন গ্যাস, তাহলে একক সময় কতটুকু গ্যাস ব্যাপিত হবে? ভি বাই টি। অর্থাৎ আর ইজ ইকাল টু ভি বাই টি লিখতে পারি আমরা। তাহলে এই ভি আর এই ভি কিন্তু এক না ভাইয়া? একটা ব্যাপার, এই ভি আর এই ভি কিন্তু এক না। এই ভিটা হলো মোলার আয়তন আর এই ভিটা হলো ব্যাপিত গ্যাসের আয়তন। দুই ভি কিন্তু এক না, মাথায় রেখো তোমরা, এইটা আমরা লিখতেই পারি। তো এখন যদি বলা হয় যে একই আয়তনের দুটা গ্যাস দুটা ভিন্ন সময়ে ব্যাপিত হয়, একই আয়তনের, অর্থাৎ যদি আমাদের বলে দেয় আয়তন সমান, যদি গ্যাসের আয়তন সমান,
যদি বলে দেয় ব্যাপিত গ্যাসের আয়তন, ব্যাপিত গ্যাসের আয়তন সমান এই কথা যদি বলে দেয়, অর্থাৎ V1 সমান V2, এই ভি আর ওই ভি কিন্তু এক না, ওই ভি হলো মোলার আয়তন আর এই ভিটা হচ্ছে কত আয়তন গ্যাস ব্যাপিত হচ্ছে সেইটা, তাহলে আমরা লিখতে পারি না ভাইয়া। দেখো তো এখানে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এই যে V1 আর V2 কেটে যাবে, গেলে কি হবে T2 বাই T1 ইজ ইকাল টু M2 বাই M1 ইজ ইকাল টু D2 বাই D1 লিখতে পারো, অসুবিধা নাই। এই যে যখন সময় দেওয়া থাকবে আর কি অঙ্কের মধ্যে, একই আয়তনে যখন সময় দেওয়া থাকবে তখন T2 বাই T1 ইজ ইকাল টু M2 বাই M1। এইটা বুঝতে পেরেছো কিনা বলো প্লিজ ভাইয়া, তোমরা করো না, নিজেদের মধ্যে আলোচনা করো না। আবার যদি এটা বলে একই সময় দুটা ভিন্ন ভিন্ন গ্যাস, সময় যদি এক হয়, অর্থাৎ এটা যদি হয়, এখন ভাইয়া দেখো তো, যদি T1 সমান T2 হয়, সময় যদি এক হয়, তাহলে কি হবে বলো দেখি, খেয়াল করো, যদি সময় এক হয়ে যায় ভাইয়া, কেটে গেলে কি হবে, এটা একই সময়, তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারবো V1 বাই V2, V1 বাই V2 ইজ ইকাল টু M2 বাই M1। যখন একই সময় বলবে তখন আমরা এইভাবে করব। তোমরা এখন ক্লিয়ার কিনা বলো আমাকে। হ্যাঁ, এগুলোর ম্যাথ করতে হবে ভাইয়া, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এগুলার ম্যাথ করতে হবে। তাহলে আমি এখন পুরো সূত্রগুলো যেগুলো আমরা শিখলাম ভাবে একবার হাইলাইট করার পর পুরো সূত্রগুলো আমরা লিখবো। এখন পুরো সূত্রগুলো একবার লিখবো, দেখি তোমরা বুঝতে পারো কিনা, তাহলে হবে। আমরা প্রথমে দেখলাম কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। দুটা ভিন্ন গ্যাস যদি একই অবস্থায় মানে একই তাপমাত্রা চাপ অংশ নেয়, তাহলে তার ব্যাপন হারের সাথে সম্পর্কটা আমরা বের করলাম। এবার ঘনত্ব সমান জানি আমরা ভর ভাগ আয়তন। তো ভর যদি আণবিক ভর হয়, আয়তন যদি মোলার আয়তন হয়, তাহলে আমরা জানি সকল গ্যাসের, তাহলে আমরা নিশ্চয় ডি এর পরিবর্তে এম বাই ভি, মোলার আয়তন সকল গ্যাসের সমান, তাই আমরা সূত্রটা পেয়ে গেলাম এরকম। ওকে, হার সমান জানি আমরা, হার সমান হলো ভি বাই টি। এখন আর এর পরিবর্তে V1 বাই T1, যদি আয়তন একই হয় তাহলে আয়তন কেটে যাবে, যদি তাপ সময় একই হয় তাহলে সময় কেটে যাবে। তাহলে ফাইনালি সূত্রটা কি আসলো দেখো তো ভাইয়া, আমরা কি কিভাবে সূত্র লিখতে পারি। আমরা লিখতে পারি R1 বাই R2 ইজ ইকুয়াল টু M2 বাই M1, অর্থাৎ আণবিক ভরের সাথেও কিন্তু সম্পর্ক ব্যস্তানুপাত। ওকে, তারপর আমরা কি লিখতে পারি, R2 বাই R1 ইজ ইকুয়াল টু D2 বাই D1। ওকে, কতগুলো সূত্র আমরা এখান থেকে পেলাম একটু দেখে নিচ্ছি। R1 বাই R2 ইজ ইকুয়াল টু, মানে আণবিক ভরের সাথে সম্পর্ক দিলে এইটা, ঘনত্বের সাথে সম্পর্ক দিলে এইটা। এইবার আমরা দেখি যদি একই আয়তন হয়, আয়তন যদি একই হয় তাহলে T2 বাই T1 ইজ ইকুয়াল টু M2 বাই M1 ইজ ইকুয়াল টু D2 বাই D1। ওকে, যেহেতু দুটার একই সম্পর্ক, আর সময় একই হয় তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু M2 বাই M1 ইজ ইকুয়াল টু D2 বাই D1। এই মোটামুটি আমরা সূত্রগুলো পেয়ে গেছি। এইগুলো এখন আমরা অ্যাপ্লাই করব ম্যাথমেটিক প্রবলেমে। তোমরা আমাকে একটু বলো যে আর যদি আয়তন সময় কোনোটাই পরিবর্তন না হয়, তাহলে তো বুঝতেই পারছো ভাইয়া, কোনোটাই পরিবর্তন না হলে V1 বাই T1, V2 বাই T2 ইজ ইকুয়াল টু M2 বাই M1 ইজ ইকুয়াল টু D2 বাই D1। তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, এটা রুট দেয়নি, আচ্ছা সরি। আচ্ছা, থ্যাংক ইউ। কুসুম কলি, তাহমিদুল ইসলাম অমি, মাহমুদুল খাতুন, সুদীপ্ত সরকার, তন্ময়, পিওর আই ক্লিয়ার। কুসুম কলি সমীকরণ অনেক মজার ছিল ভাইয়া, কত সুন্দর করে বুঝাই দিলেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তাই বা ক্লিয়ার। ওকে,
তাহলে এই মোটামুটি আমরা সমীকরণগুলো দেখলাম। তাহলে তোমাদের আজকে আর দু একটা অঙ্ক একটু দেখাই আমরা, বা তোমাদেরকে হোমওয়ার্ক আমরা দিতেই পারি অঙ্কগুলো। সেইটা হলো অঙ্ক হোমওয়ার্ক দিলেই হয়। তোমরা তো জানো যে অঙ্কগুলো আমি আগে তোমাদেরকে করতে দিব, তারপর আমি করাই দিব। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক কতটুকু একটু দেখে নাও। আজকের হোমওয়ার্ক হলো আমাদের এই যে পেজ নাম্বার 34, 59 থেকে 64 অঙ্ক ম্যাথ। এই কয়টা হলো তোমাদের, ও আচ্ছা, একটা এমসিকিউর উত্তর তোমরা আগে দিবা, তারপর আমি হোমওয়ার্ক দিব। আগে এমসিকিউর উত্তর দিবা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন গ্যাসের ব্যাপন সবচেয়ে বেশি, কোন গ্যাসের ব্যাপন একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন সবচেয়ে বেশি, একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন সবচেয়ে বেশি। তোমরা এই এমসিকিউর উত্তরটা দিবা। আচ্ছা, ফয়সাল আহমেদ লিখেছো T2/T1 নাকি? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। ফয়সাল আহমেদ ফাইন, আমি দেখাচ্ছি বা। থ্যাংক ইউ, সবাই উত্তর ঠিক দিয়েছো। আজরিন খাতুন, তাইবা ইসলাম, নাজমুস সাকিব, তাসমিয়া রহমান সাকি, সুদীপ্ত সরকার তন্ময়, নৌসিন, আঞ্জুম, লাবণ্য, তিলোত্তমা পাল, শ্রাবণী, থ্যাংক ইউ। শাহরিয়ার ইসলাম, সবাই ঠিক দিয়েছো। যে আমরা দেখলাম আণবিক ভরের সাথে ব্যাপনারের সম্পর্ক ব্যস্তানুপাত। এর আণবিক ভর হলো 17, এর আণবিক ভর হলো 44, এর হলো 36.5, আর এর হলো 2। আণবিক ভর যার কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তাহলে এর আণবিক ভর যেহেতু কম, তাই এর ব্যাপন হারটা হবে বেশি। থ্যাংক ইউ, সবাই উত্তর দিয়েছ। আমাকে একজন জিজ্ঞেস করছো T1/T2 নাকি T2/T1। দেখো ভাইয়া, আমরা লিখছি T2/T1 M2/M1, এটাও যা। আবার যদি আমরা T1/T2 M1/M2 লিখি, দুইটা একই জিনিস, এগুলো কোনো বিষয় না। হয়তো তোমাদের বইয়ে অঙ্কে T2/T1 থাকতে পারে, এটা বা এটাও থাকতে পারে, একই জিনিস। দেখো দেখি, সম্পর্ক একই না? দেখো দেখি, T1 এর সাথে M2 এর সম্পর্ক, এই যে T1 এর সাথে M2 এর সম্পর্ক, T2 এর সাথে M1 এর সম্পর্ক, T2 এর সাথে M1 এর সম্পর্ক, একই জিনিস ভাইয়া, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এখন মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে ওই কয়টা যে কটা অঙ্ক দাগাই দিলাম একটু আগেই, সেগুলো তোমাদের হোমওয়ার্ক। এরপর পেজ নাম্বার 35, কোশ্চেন নাম্বার 19, 20, 21, 22, পেজ নাম্বার 35, কোশ্চেন নাম্বার হচ্ছে 19, 20, 21, 22। ওকে, এই কয়টা হচ্ছে তোমাদের থিওরি। এবার অঙ্কে চলে আসি আমরা। পেজ নাম্বার 40, ম্যাথ। কয়টা? 65 থেকে 76, 65 থেকে 76, এই কয়টা। ওইদিকে কয়েকটা আছে, আর 65 থেকে 76 এই কয়টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। আবার সেই পুরাতন কথা নতুন করে বলতে হচ্ছে ভাইয়া, যে অঙ্কগুলো তোমাদেরকে পারতেই হবে, এমন কোনো কথা নাই। তোমরা অঙ্কগুলো দেখবা, যে যেটা পারবা না পেজ নাম্বার দিয়ে অঙ্কের নাম্বারগুলো তোমরা গ্রুপে পোস্ট দিবা। আমি নেক্সট ক্লাসে সেগুলো সলভ করে আবার নতুন টপিক শুরু করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।